বলি চোখের মাথা খেয়েছো নাকি গো শ্যামলী? দেখতে পাচ্ছ না আমি জামা কাপড় কাচ্ছি? তুমি ময়লাগুলো আমার দিকে ছুঁড়ে দিলে যে বড়, আমার সব কাচা জামা কাপড়গুলো একেবারে নষ্ট হয়ে গেল। মোটেও না, আমি মোটেও তোমার দিকে ছুঁড়িনি, আমি ছুঁড়ে নদীতে ফেলেছি। এবার তা যদি ভেসে ভেসে তোমার দিকে যায় তাতে আমার কি করার আছে বাপু? তুমি অমন ফাটা বাঁশের মতো গলা নিয়ে চেঁচাচ্ছ যে। কি বললে? আমার গলা ফাটা বাঁশের মতো? আর তোমার গলা বুঝি একেবারে কোকিলের মতো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই কথা বলে ক্যাবলার মা পাশ থেকে এক বালতি ময়লা এনে সোজা ছুঁড়ে দেয় রতনের বউয়ের বাসনের উপর। এটা কি করলে তুমি? ছি ছি ছি, তুমি ইচ্ছে করে আমার বাসনের উপর ময়লা ফেললে? ওগো, কে কোথায় আছো গো? দেখে যাও, ক্যাবলার মা কেমন পায়ে পা দিয়ে ঝগড়া করছে। ওরে বাবা, এই যে দেখি দুই গ্রামের বউগুলো সমান তালে ঝগড়া করে চলে। শ্যামলীর চিৎকার শুনে গ্রামের বেশ কিছু লোক জড়ো হয়ে যায়। ওদিকে ক্যাবলার মাও চিৎকার করে লোক জড়ো করে। ব্যাস, শুরু হয়ে যায় ঝগড়া। আর ঝগড়া চলতে চলতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়। বিকেল বেলা শিউলিপোতা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েগুলো বল নিয়ে খেলা করছিল। আর খেলতে খেলতে হঠাৎ, এই যা, বলটা নদীতে পড়ে গেল। এই ঘন্টু, গিয়ে বলটা কুড়িয়ে নিয়ে আয় তো। কিন্তু বলটা নদীতে পড়ে ভেসে ভেসে চলে যায় অপর প্রান্তে। তখন সেখানে ঘাটে বসে পেয়ারা খাচ্ছিল ক্যাবলা, গোপে আর শিউলি। বলটা তারা দেখতে পেয়েই কুড়িয়ে নেয়। ভালো হবে না বলছে কিন্তু ক্যাবলা, আমাদের বল আমাদের ফিরিয়ে দে। বলে কি তোদের নাম লেখা আছে নাকি? বলটা আমাদের দিকে এসেছে, এখন থেকে এটাই আমাদের বল। তারপর তারা বলটা তুলে নিয়েই সেখান থেকে পালিয়ে যায়। বড়দের এই ঝগড়ার কারণে এই দুই গ্রামের বাচ্চাগুলোর মধ্যেও একে অপরের প্রতি এই রকম দুষ্টুমি লেগেই থাকতো। ক্যাবলা, তোরও খেলার বল আমাদের গ্রামের দিকে চলে এলে আর ফেরত দেবো না, কিন্তু সেটাও আমরা নিয়ে নেব। আমি যে দেখছি এই দুই গ্রামের বড়দের ঝগড়ার কারণে বাচ্চাগুলো ঝগড়া করতে শিখে গেছে। এটা একদম ঠিক না। আমাকেই দেখছি এই দুই গ্রামের ঝগড়া মেটাতে হবে। শিউলিপোতা গ্রামে খুব ভালো তুলোর চাষ হয়, তাই এই গ্রামের সব মানুষজন রোজ নতুন নতুন রেশমি সুতোর জামা কাপড় পরে। অপরদিকে কলাছড়া গ্রামে পাওয়া যায় খুব সুন্দর মিষ্টি আম। এমন মিষ্টি আম আর কোথাও পাওয়া যায় না। কিন্তু এই দুই গ্রামের মধ্যে সবসময় ঝগড়া থাকার কারণে কেউই নিজেদের গ্রামের জিনিস নদীর অপর প্রান্তের গ্রামে পৌঁছতেই দেয় না। কিছু মাস পরেই চলে আসে বর্ষার মরশুম। একদিন রাত্রিবেলায়, বুঝলে গেন্নে, বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ায় নদীতে জল বাড়তে শুরু করেছে। আর জলের সাথে সাথে পদ্মার টাটকা ইলিশ মাছও আসছে। ওই গ্রামের লোক মাছ ধরা শুরু করার আগে আমাদেরকে সব মাছ সাবার করে ফেলতে হবে। ঠিক আছে গিন্নি, কাল ভোর ভোর উঠেই নদীতে ইলিশ ধরতে চলে যাব। না না, আবার ভোর কেন? ভোরবেলা তো সবাই লাইন দেবে। তুমি বরং আজ রাতেই গিয়ে মাছ ধরা শুরু করে দাও। বউয়ের কথা মতো হরি রাতেই ছিপ নিয়ে নদীর পাড়ে রওনা হয়। কিন্তু অপরদিকে আগে থেকেই রবি আর তার বউ ছিপ নিয়ে নদীতে মাছ ধরছিল। তারপর হরি নদীতে ছিপ ফেলতেই বড়শি গিয়ে আটকায় মৎস্যকন্যার চুলে। গিন্নি, মনে হয় বড় ইলিশ মাছ আটকেছে, আমি তো টেনে তুলতেই পারছি না। আর এই কথা শুনে রবিও নদীতে ছিপ ফেলে, আর সেই বড়শি গিয়ে আটকায় মৎস্যকন্যার লেজে। আহ, এটা কি আটকালো আমার চুলে? লেজেতেও তো আটকেছে দেখছি। উফ, মরে গেলাম। রবি আর হরি মিলে ছিপ দুটোকে দুদিকে টানতে থাকে, আর মৎস্যকন্যা ধীরে ধীরে জলের উপরে উঠে আসে। তাকে দেখে তো সবাই খুব অবাক হয়ে যায়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।